ছেলে মেয়েদের কাছ থেকে কমপ্লেন পাই যে স্যার সবই তো ঠিক আছে, কিন্তু স্যার ব্রড কোশ্চেন মনে থাকে না। আজকে আমি এতটা ব্রড কোশ্চেন, এত বড় ব্রড কোশ্চেন যেখানে বড় বড় লাইন লেখা রয়েছে, পুরোটা ব্রড কোশ্চেন এখানেই মুখস্থ করব। আর ব্রড কোশ্চেন মুখস্থ করা কোনো ঘটনা না, সেটা হাতে কলমে প্রমাণ দেব। কিন্তু তার জন্য প্রয়োজন তোমাদের কোঅপারেশন। এবং এর সঙ্গে এটাও ধরে নাও যে এই ব্রড কোশ্চেনটা 2026 ক্লাস 12 ফোর্থ সেম ফাইনাল পরীক্ষায় আসবে আসবে আসবে। ও দাদা, এটা আসবে উইদাউট এনি ফেইল। এটা পরীক্ষায় চলে এসেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আগে প্রশ্নটা পড়ে নি, তোমরা যে কোনো কোশ্চেন অ্যান্সার করবার আগে সরাসরি উত্তরে চলে যাও। বিয়ে করবার আগে আগে মেয়ের মা বাবা পরিবার দেখতে হয়, একই রকম ভাবে আগে প্রশ্নটা ভালো করে পড়তে হয়, তাই না? তা প্রশ্নটা পড়ি। হাউ ডাজ দ্য পোয়েট depict old age and mortality in sonnet number 73? বৃদ্ধ বয়স এবং মৃত্যুকে তিনি কিভাবে বর্ণনা করেছেন? What does the poet in sonnet number 73 compare himself? sonnet number 73 তে কবি কি তুলনা করেছে উইথ, মানে নিজের সঙ্গে, and what do these imply, এবং এই কম্প্যারিজন গুলো কি প্রকাশ করে? আচ্ছা, briefly describe how nature is used to mirror the stages of life in sonnet number 73. প্রকৃতি যে আমাদের বয়সের আয়না, সেটা কিভাবে এই sonnet number 73 তে ছাপ ফেলেছে সেটা আমরা দেখব। এরপর কি, why has Shakespeare used nature as metaphor for aging? বয়সের বোঝানোর জন্য কেন প্রকৃতিকে শেক্সপিয়ার ইউজ করেছে? How is aging portrayed in sonnet number 73? বয়সকে কিভাবে দেখানো হয়েছে? And how does mortality go through with this theme? মৃত্যু কিভাবে প্রকৃতির সঙ্গে যায়? এখানে যদি যে মেটাফোর, শুধুমাত্র মেটাফোরিক্যাল ইউজেস দিয়ে প্রশ্ন দেয় তাহলেও তাই, সিম্বল অফ দ্য পোয়েম তাহলেও একই উত্তর। যাই দিক, মোটামুটি এই উত্তরটা দিয়ে সাজানো যাবে। এবার যদি কোনো কোশ্চেন আনকমনও আসে তাহলেও আমি এইখান থেকে উত্তরটা খুঁজে নিয়ে লিখতে পারি। তার কারণ হলো আনকমন মানে হয়তো হুবহু ব্রড কোশ্চেন কমন না আসলেও এসএ কিউ প্লাস কিছুটা বিটি কিউ অ্যাড করে একটা ব্রড কোশ্চেন দিতে পারে। একটুখানি সাবধানে পড়াশুনো করো, বুদ্ধি করে পড়াশুনো করো। এবং কোশ্চেনগুলো আমি বুঝলাম, এবার উত্তরটা মুখস্থ করবো এইখানেই। উইলিয়াম শেক্সপিয়ার ইন হিজ সনেট নাম্বার 73, এটাকে সিঙ্গেল কোটে রাখবে, ইউজেস ব্যবহার করে তিনটে প্রধান তুলনা। এই তুলনার আরো একটা মেটাফরিক, মানে একটা সিনোনিম হলো মেটাফোর্স ফ্রম নেচার টু শো দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড মর্টালিটি। এত বড় লাইন, ছেলে মেয়েদের কমপ্লেন থাকে স্যার এত বড় লাইন মনে থাকে না। মানে বুঝলে সব মনে থাকবে, এদিক টাকা রে মা, এদিক টাকা, ওদিক তাকানোর সময় আরো আছে তো, পড়াশোনায় মন দে। উইলিয়াম শেক্সপিয়ার in his sonnet number 73 uses three main comparison from nature বা metaphor from nature to show, দেখাতে, the process of aging and mortality। দুবার পড়লাম, আমার এই মোটা মাথায় মুখস্থ হয়ে গেছে, তোমাদের মুখস্থ হবে না কেন? আমি মানে বুঝে পড়েছি। উইলিয়াম শেক্সপিয়ার তার ইন হিজ সনেট নাম্বার 73 ব্যবহার করে ইউজেস তিনটে, থ্রি মেইন কম্প্যারিজন অথবা মেটাফোর্স টু শো, বা কোথা থেকে নিয়েছে? ফ্রম নেচার, টু শো দেখাতে কি, দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড মর্টালিটি। মুখস্থ হয়ে গেল, এবার খাতায় লিখলাম। মুখস্থ হয়ে গেল, মুখস্থ করার প্রসেস তো এক এক রকম, খাটে শুয়ে পড়ে ঠ্যাং দুলিয়ে, মাজা দুলিয়ে, মাথা দুলিয়ে, কিন্তু নোট মুখস্থ হচ্ছে না। হি ইউজেস, সে ব্যবহার করে, দিজ কম্প্যারিজনস, এই তুলনাগুলো, টু ডেসক্রাইব হিজ কন্ডিশন ইন ওল্ড এজ, তার বৃদ্ধ বয়সে তার যে কন্ডিশন সেটাকে বোঝানোর জন্য তিনি এটা ব্যবহার করেন। তাহলে হি ইউজেস, তিনি ব্যবহার করেন, দিজ কম্প্যারিজন, দিজ লক্ষ্য করবে, এই তুলনাগুলো কিসের জন্য? টু ডেসক্রাইব হিজ কন্ডিশন ইন ওল্ড এজ। দু লাইন মুখস্থ হয়ে গেল। আমি আবার প্রথমে যাব। উইলিয়াম শেক্সপিয়ার ইন হিজ সনেট নাম্বার 73
uses three main comparison অথবা metaphors from nature to describe the process of aging and mortality. He uses these comparison to describe his condition in old age. একদম সহজ, বাড়িতে আরো একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আমি লিখিয়ে দিলাম, এটা বড় ব্যাপার নয়। আমি অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে তোমাদের নোটস লেখাতে পারি, কিন্তু প্রবলেম হলো তুমি কতটা নামাতে পারবে। আর যিনি পরীক্ষক তিনি বুঝবেন যে তুমি বমি করে জাস্ট ওখানে ওখানে গিলেছো আর বমি করেছো, স্যার বুঝে যাবে। তো তুমি এমন কিছু লেখো, এমনভাবে লেখো যে না ছেলেটা একা ট্রাই করে স্যার বুঝতে পারে। আচ্ছা, ইন দ্য ফার্স্ট মেটাফোর, প্রথম তুলনায়, হি কম্পেয়ার্স হিজ ওল্ড এজ টু দ্য লেট অটম অর ফল সিজন। তাহলে প্রথম মেটাফোরে, ইন দ্য ফার্স্ট মেটাফোর, হি কম্পেয়ার্স হিজ ওল্ড এজ, সে তুলনা করেছে তার বৃদ্ধ বয়সকে, টু দ্য লেট অটম অর ফল সিজন। ফল সিজন মানে ঝরে যাওয়া ঋতু। তাহলে তাহলে হি কম্পেয়ার্স হিজ ওল্ড এজ, সে তার বৃদ্ধ বয়সকে তুলনা করেছে টু দ্য লেট অটম অর ফল সিজন। আমরা জানি তাহলে ইন দ্য ফার্স্ট মেটাফোর হি কম্পেয়ার্স হিজ ওল্ড এজ টু দ্য লেট অটম অর ফল সিজন, কিছু নেই। হি সিজ হিমসেলফ, সে নিজেকে দেখে অ্যাজ আ ট্রি, একটা গাছ হিসেবে, উইথ অনলি আ ফিউ পেল ইয়ালো লিভস, যে গাছটাতে কিছু ফ্যাকাশে হলুদ পাতা রয়েছে। তাহলে হি সিজ হিমসেলফ, সে নিজেকে দেখে অ্যাজ আ ট্রি উইথ অনলি আ ফিউ পেল ইয়ালো লিভস। এবার আমার এইটুকুনি মুখস্থ হয়ে গেল, আমাকে আবার পেছনে আসতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার in his sonnet number 73 uses three main comparisons or metaphor from nature to describe or to show the process of aging and mortality. He uses these comparison to describe his condition in old age. In the first metaphor, he compares his old age to the late autumn or fall season. He sees himself as a tree with only a few or pale yellow leaves. কিছু আছে এর মধ্যে? আমি যদি এটাকে আমি আরেকবার লিখি খাতায়, দু একবার আমার মুখস্থ হয়ে যাবে। আমি তো অত্যন্ত অল্প কয়েকটা প্রশ্ন করাচ্ছি, আমি গাদা গাদা তো কোশ্চেন করাচ্ছি না। আমি যা লেখাচ্ছি এর বাইরে কিছু পরীক্ষায় আসবে না। আমি যা গ্রামার করাবো এর বাইরে কিছু আসবে না। আমি যা রাইটিং লেখাবো এর বাইরে কিছু আসবে না। তবে হ্যাঁ, বুদ্ধি দিয়ে পড়তে হবে, শুধু আকাট গর্ধবের মতন পড়লে হবে না। There are no songbirds found in the bare branches. সেখানে কোনো গায়ক পাখির দেখা নেই। কোথায়? ওই ফাঁকা ডালগুলোতে। তাহলে there are no songbirds found in the bare branches. এই জায়গাটায় যদি আমরা চেষ্টা করি কবিতার লাইন লিখতে পারি, আমাকে একটু একটা পাঠ্য বই দাও, কবিতার লাইন আমরা কিছু অ্যাড করবো, দাও। তবে দেখতে সুন্দর হবে। দে আমার কাছে, দে। এইবার আমরা কি বলতে পারি? there are no songbirds found in the bare branches. এই bare branches এ কোনো songbird পাওয়া যায়নি বলে আমরা কিন্তু এইখানে এই লাইনটা লিখতে পারি, bare ruin choirs where the late sweet bird sang. লিখতে পারি না এই লাইনটা? bare ruin choirs where late the sweet bird sang. এই লাইনটাকে অ্যাড করে দিলাম, সুন্দর লাগলো, কালো কালি দিয়ে অ্যাড করে দিলাম। কোথায়? এই জায়গাটায়। স্যার বুঝে গেল যে ছেলেটা কবিতাটা পড়েছে। দারুণ সুন্দর করে সাজানো হলো। দিস সাজেস্টস, এটা বলে, দ্যাট দ্য ইউথফুল স্পিরিট, তার যৌবনের সত্তা, অফ হিজ লাইফ, কবির জীবনের, হ্যাজ মোস্টলি ফেডেড অ্যাওয়ে, শেষ হয়ে গেছে। তার যৌবন যে ঊর্জা সেটা শেষ হয়ে গেছে। তাহলে দিস সাজেস্ট দ্যাট দ্য ইউথফুল স্পিরিট অফ হিজ লাইফ হ্যাজ মোস্টলি ফেডেড অ্যাওয়ে। তাহলে এইটুকুনি আমার মুখস্থ করতে খুব বড় জোর 10 থেকে 15 মিনিট লাগবে, লাগুক না, কি আছে। সেকেন্ড, দ্য সেকেন্ড মেটাফোর ইজ দ্যাট অফ আ টুইলাইট সিন আফটার দ্য সানসেট। তাহলে দ্য সেকেন্ড মেটাফোর, দ্বিতীয় তুলনাটা, ইজ দ্যাট অফ আ কার? টুইলাইট সিন আফটার দ্য সানসেট, সূর্যাস্তের পর। আচ্ছা, হিজ লাইফ ইজ লাইক দ্য লাস্ট ফেডিং লাইট অফ ডে, তার জীবনটা যেন দিনের শেষ ক্ষীণ আলো,
জাস্ট বিফোর টোটাল ডার্কনেস টেকস ওভার, সম্পূর্ণ অন্ধকার আসার আগে তার জীবনে যে ক্ষীণ আলোটা রয়েছে সেই সময় তিনি দাঁড়িয়ে আছেন। তাহলে এই জায়গাটা আমরা কোন লাইনটা লিখতে পারি? আমরা লিখতে পারি এই জায়গাটায়, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে। লাইনটা লিখতে পারি না আমরা? হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে। জাস্ট একটা সিঙ্গেল লাইন লিখবো। ফাইনালি দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ বডি টু দ্য গ্লোয়িং রিমেইনস অফ আ ফায়ার। আমরা জানি সবশেষে তার দেহটাকে কার সঙ্গে তুলনা করেছে? গ্লোয়িং রিমেইনস অফ আ ফায়ার। আমরা এম্বার্স জানি, মানে অঙ্গার, তাই না? দ্যাট ইজ অলমোস্ট আউট, যেটা অলমোস্ট নিভে গেছে। দ্য অ্যাশেস ইজ লাইক আ ব্ল্যাঙ্কেট কভারিং দ্য ফায়ার। ওই ছাইটা যেন কোনো চাদরের মতন যেটা আগুনটাকে ঢেকে রেখেছে। স্লোলি পুটিং ইট আউট কমপ্লিটলি, যে আগুনটা ধীরে ধীরে নিভতে চলেছে পুরো জায়গাটায়। এই লাইনটা একটুখানি কঠিন। কি বলেছে? দ্য অ্যাশেস লাইক আ ব্ল্যাঙ্কেট কভারিং দ্য ফায়ার। কিছু আছে? আরে আমার মতন মোটা মাথার লোক মুখস্থ করে ফেলেছে, তোরা তো ব্রেন স্টুডেন্ট। তাহলে দ্য অ্যাশ ইজ লাইক আ ব্ল্যাঙ্কেট কভারিং দ্য ফায়ার, স্লোলি পুটিং ইট আউট কমপ্লিটলি, আস্তে আস্তে, যেটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। দিস ইজ দ্য, এটা না ক্লিনেস্ট নয়, ক্লিয়ারেস্ট হবে, ক্লিয়ারেস্ট ইমেজ অফ মর্টালিটি। একদম স্বচ্ছ একটা চিত্র আমাদের মৃত্যুর, তাই না? দ্য এনার্জি দ্যাট ওয়ান্স, যেই শক্তিটা একদা বার্নড ব্রাইটলি, is now being destroyed by the very material that fed it. মানে ওই যে আমরা পড়েছি না, যেই ছাইটা আগুনটাকে জ্বলতে সাহায্য করেছিল, সেই ছাই আবার আগুনটাকে নিভতে সাহায্য করছে। মানে আমাদের লাইফে যে এক্সপেকটেশন বাঁচতে সাহায্য করেছিল, সেই এক্সপেকটেশনই আমাদের জীবনে একদিন মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে কি বলতে, এনার্জি that once burned brightly is now being destroyed by the very material that fed it. এখানে একটা কবিতার লাইন অ্যাড করতে পারি। কোথায়? consumed with that which it was nourished by, consumed with that which it was nourished by। এই লাইনটা অ্যাড করে দিলাম, হয়ে গেল। তাহলে আমি এখানে তিনটে লাইন অ্যাড করলাম, আর তিনটে কম্প্যারিজন আমি বুঝে গেলাম। দেখো তো কবিতার কোন লাইন এমন বাদ গেছে কি? বাদ যায়নি। যদি ধরো পরীক্ষায় প্রশ্ন দিল, ধরো এই লাইনটা তুলে প্রশ্ন দিল, দিস দাও পারসিভড which make thy love more strong, what does thy perceive? সে কি বুঝবে? সে তো এটাই বুঝবে, তাই না? প্রসেস অফ এজিং এর মডালিটি একই তো জিনিস। তুমি মাথায় হাত দিয়ে বসে থাকলে, স্যার তোর আমি কিছু লিখইনি, না এটা মেনে নেওয়া যাবে না। ভদ্রলোক লিখিল যে মেটাফর কি, ভদ্রলোক লিখিয়েছে তুলনা কি করে করতে হয়, কিন্তু এখান দেশে যে কি এটা কি পার মার্কের দেশে মেনে নেওয়া যাচ্ছে না, এ তো আসেনি পরীক্ষায়। আনকমন, বিরাট আনকমন কোশ্চেন। কোশ্চেন কমন আনকমন হয় না, তোমার সেন্সটা কমন আনকমন হয়। তুমি বুঝতে পারছো কিনা? দাস বাই ইউজিং নেচার, এইভাবেই প্রকৃতিকে ব্যবহার করে, অ্যাজ আ মিরর অফ দ্য স্টেজেস অফ লাইফ, জীবনের আয়না, জীবনে বিভিন্ন পদক্ষেপের আয়না। দ্য পোয়েট পয়েন্টস আউট দ্যাট ম্যানস মর্টালিটি, কবি বুঝিয়েছেন যে আমাদের জীবনের, মানে মানুষের মৃত্যু ইজ আ স্যাড, একটা দুঃখে ভরা বাট সার্টেন ফ্যাক্ট, একটা নিশ্চিত জিনিস, দ্যাট এভরিওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট, যেটাকে সবাইকে গ্রহণ করতে হবে। দ্য প্রসেস অফ এজিং অ্যান্ড ডেথ ক্যান নট বি ডিক্লাইন্ড, বা তুমি এখানে লিখতে পারো অ্যাভয়েডেড। আমাদের জীবনের যে মৃত্যুর প্রসেস, সেটা কেউ কোনোদিন অ্যাভয়েড করতে পারে না, আর কোনোদিন সেটাকে অস্বীকার করা যায়ও না। আমাদেরকে মরতে হবে, জন্মিলে মরিতেই হবে, এটা একদম চিরসত্য কথা। ক্লিয়ার? এই যে কোশ্চেনটা আমি 2-3 বার পড়লাম, যখন বাড়িতে পড়বে যে কোনো প্রশ্ন, তোমার যেটাই মুখস্থ হয় না, ধরুন আমি এতবার একটা ব্রড কোশ্চেন পড়ছি, সবার আগে আমি প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ার পরে পুরোটা ভালো করে একবার দুবার পড়বো, পড়ার পরে লাইন ধরে ধরে মুখস্থ করবো এবং রিভার্সে যাওয়ার চেষ্টা করব। 3 লাইন মুখস্থ করলাম, রিভার্সে যাই, অ্যান্ড সেই জায়গাটা লেখো, লিখে দেখো কোথায় বানান ভুল হলো, সেই বানানটাকে ঠিক করো, বানানটাকে সঠিক উচ্চারণ করে আবার লেখো। সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে টাইম। আজকে ইন্ডিয়ায় নারী শক্তির এই রকম জয় জয়কার, যেখানে মেয়েরা একটা ওয়ার্ল্ড কাপ জিতে নিল, আর তোদের দিকে যদি মেয়েরা তাকাতো, ওরা ওয়ার্ল্ড কাপ তো দূরে থাক, জিপিএল জেতা ওদের পক্ষে কষ্টকর। জিপিএল মিনস গাইঘাটা প্রিমিয়ার লিগ, ওইটা জেতা অসম্ভব হয়ে পড়তো। আর তোদের অবস্থা ভাবতে অবাক লাগে, তোরাও মেয়ে তারাও মেয়ে, একটু মনে জেদও হয় না। যাই হোক,
এই ছিল টোটাল আজকের ব্রড কোশ্চেন্সটা। এটা মুখস্থ করা অত্যন্ত সোজা আশা করি। আর বাদবাকি ব্রড কোশ্চেন আমরা এইভাবেই কিন্তু পড়িয়ে পড়িয়ে দিচ্ছি, এমন না দিয়ে দিলাম ছেড়ে দিলাম যাও খেয়ে নিও, এমন নয়। আমি পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। পারলে এক্ষুনি লিখে নিতে পারো, না হলে তোমাদের কাছে পিডিএফ থাকবে, পিডিএফ দেখে থেকে লিখে নেবে। তবে পিডিএফটা যেন পিডিএফই না থাকে, যেন খাতায় নোটস হিসেবে উঠে যায়। ঠিক আছে?